যদি তোমাকে প্রশ্ন করি পরিমাপের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রক্রিয়া কোনটি, যোগ, বিয়োগ, গুণ না ভাগ, তুমি কি উত্তর করতে পারবে? তো চলো আজকের আমরা এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর দিয়েই শুরু করি। নমস্কার, আমি পবিত্র কয়াল, আপনারা দেখছেন অনলাইন ফিজিক্স টিউশন। আজকের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমি একক নিয়ে আলোচনা করব। প্রথমেই জানতে হবে রাশি কাকে বলে। মনে রাখতে হবে আমরা আমাদের প্রয়োজনে কোনো বস্তু কিংবা কোনো পদার্থ সংক্রান্ত যে সমস্ত পরিমাপ করি সেই পরিমাপযোগ্য ভৌত বিষয় যাকে কিনা সংখ্যা দিয়ে সর্বজন গ্রাহ্য মতো করে প্রকাশ করা সম্ভব তাকে রাশি বলে। যেমন এই ঘরটির দৈর্ঘ্য একটি ভৌত রাশি, ঘরটি ভৌত রাশি নয়। কেন ঘরটির দৈর্ঘ্য ভৌত রাশি? কারণ আমি যদি বলি এই ঘরটি 11 ফুট লম্বা, তাহলে গোটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে একটা সাধারণভাবে ধারণা পৌঁছে যাবে যে ঘরটি কত লম্বা। অর্থাৎ সংখ্যা দিয়ে নির্দিষ্ট করে প্রকাশযোগ্য, সেই জন্য ঘরটির দৈর্ঘ্য একটি ভৌত রাশি। কিন্তু রাগ, ভালোবাসা এই সমস্ত কিছু একটা পরিমাপ হতে পারে আপেক্ষিকভাবে, আমরা আন্দাজ করতেই পারি, কিন্তু সংখ্যা দিয়ে কখনোই সেটা সর্বজন বিদিত বা সর্বজন গ্রাহ্যভাবে প্রকাশযোগ্য নয়, তাই সেগুলো ভৌত রাশি নয়। এবার ভৌত রাশি পরিমাপ করতে গেলে সবার প্রথমে যেটা আমার প্রয়োজন সেটা হলো একক। কেন না, একদম শুরুতেই যদি আমি সংখ্যার আবিষ্কারে চলে যাই, যখন আমরা কাউন্টিং শুরু করেছিলাম, মানুষ প্রথম কোন সংখ্যা স্বাভাবিকভাবে আবিষ্কার করেছিল? না, এক। তার কারণ এটুকু ক্লিয়ার ছিল, যদি আমি এইটাকে এক বলি তাহলে এই হলো 2। তার কারণ একের ঠিক ডবল, এটা যা এটা ঠিক তেমন তাই, একই রকমের, তাহলে একের ডবল 2, এই হলো 3 আর এই হলো 4। তো দেখো, সংখ্যার আবিষ্কারে সবার প্রথমে আমরা যে সংখ্যা আবিষ্কার করেছিলাম সেটা ছিল 1, কারণ 1 জানতে পারলে তবেই 2 বলা সম্ভব। তাহলে এককের ক্ষেত্রে তাই আমার করতে হবে। আমি যখন কোনো রাশিকে পরিমাপ করছি, আমি কোনো রাশিকে বলতে চাইছি সংখ্যা কত হবে, তাহলে আমার আগে জানতে হবে কতটা 1, একের দ্বিগুণ হলে 2, একের 3 গুণ হলে 3, একের 10 গুণ হলে 10, এভাবেই তো হবে। এই একটাকেই বলে একক। এই নির্দিষ্ট একটা সংজ্ঞা রয়েছে, সেটা কি বলছে? কোন ভৌত রাশি পরিমাপ করতে গেলে ওই জাতীয় রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ হিসাবে ধরে সমগ্র রাশিটি ওই প্রমাণ মানের কত গুণ তা মাপা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানটিকে ওই জাতীয় রাশির একক বলে। তো চলো, এখন যদি প্রশ্ন করা হয় যে এককের আলোচনাতে সব থেকে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রক্রিয়া কোনটি, যোগ, বিয়োগ, গুণ না ভাগ, আমরা কি বলবো? চলো দেখে নিই। মনে করো এই সরলরেখাটা তোমার সামনে রয়েছে, তোমাকে এর দৈর্ঘ্য মাপতে হবে, অথচ তোমার কাছে কোনো মাপার উপযুক্ত কিচ্ছু নেই। একদম ইনিশিয়াল ডেজে তুমি প্রথম ব্যক্তি যে দৈর্ঘ্য মাপছে। তো তুমি যদি মনে করো এটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করব, তোমার মনে প্রথমেই আসবে যে কতটাকে আমি 1 বলবো, কারণ যতটাকে আমি 1 বলবো তার দ্বিগুণকে 2 বলবো, তার 3 গুণকে 3 বলবো। তো মনে করা যাক এই পেনটার দৈর্ঘ্যকে আমি 1 বলে ধরে নিলাম। তাহলে এটা কি করে করছি দেখো, এই যে প্রথমে এই দিলাম, তাহলে এই পর্যন্ত হলে 1, দাগ দিয়ে দিলাম। এই পর্যন্ত হলে 2, এই পর্যন্ত হলে 3, ঠিক না? কি করছি দেখো, এই পর্যন্ত হলে 1, এই পর্যন্ত হলে 2, কি করছি আমি? এই রেখাটাকে ভাগ করছি। তো ভাগ হলো এককের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রক্রিয়া। এবং কি করলাম, যদি মনে করি এই রাশিটা মোট মান x, আর এই এর মধ্যে y পরিমাণকে আমি একক বলে ধরে নিই, তাহলে পরিমাপটা কত হবে? x বাই y, তাই না? এই পেনের দৈর্ঘ্যটা 1, তাহলে এই সরলরেখার দৈর্ঘ্য কত? না, এই যে 1, 2, 3, পেনের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম সরলরেখার দৈর্ঘ্যটাকে। এটাই হলো এককের মূল প্রক্রিয়া। এইবার মৌলিক এবং লব্ধ একক। মৌলিক একক কোনগুলো? কোন কোন ভৌত রাশির একক সরাসরি পরিমাপ করার যোগ্য, সেটা স্বতন্ত্র, অন্য কোন ভৌত রাশির সাহায্যে তার একক পরিমাপ করতে হয় না, তার পরিমাপ করতে হয় না। এগুলো মৌলিক রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ রাশি কোনগুলো?
যে সমস্ত রাশির পরিমাপ করতে গেলে এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিতে হয় তারা লব্ধ রাশি, এবং তাদের একক হলো লব্ধ একক। যেমন ধরো তুমি কোনো গতিশীল গাড়ির বেগ নির্ণয় করবে, কি করতে হবে? তোমাকে দেখতে হবে নির্দিষ্ট সময়ে কতটা পথ যাচ্ছে। হয়তো 20 মিনিটে 20 কিলোমিটার গেল, তাহলে তোমাকে সময় মাপতে হচ্ছে, দূরত্ব মাপতে হচ্ছে। এইবার তুমি ওখান থেকে গণনা করে বার করো যে 1 মিনিটে কত দূরত্ব গেল, কিংবা 1 সেকেন্ডে কত দূরত্ব গেল। এটাই তো বেগ বা দ্রুতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেগ বা দ্রুতি মাপতে গেলে সরাসরি মাপা সম্ভব নয়, আমাকে দুটো ভৌত রাশি দিয়ে মাপতে হচ্ছে। সেই জন্য এরকম যে এককগুলো সেগুলো লব্ধ একক, আর এই রাশিগুলোকে আমরা বলবো লব্ধ রাশি। এই বিষয়টি আলোচনা করার ঠিক আগে আমি একক পদ্ধতি নিয়ে একটু বলে নিই। একক পদ্ধতি কি? না, যখন আমরা একদম শুরুতেই মেজারমেন্ট বা পরিমাপ করছি তখন মাত্র 3টে মৌলিক রাশি আমাদের কাছে ছিল, দৈর্ঘ্য, ভর, সময়, এবং সমস্ত লব্ধ রাশিগুলো ওই দৈর্ঘ্য, ভর, সময় দিয়ে মাপতে গিয়ে আমরা একটা সময় বিপদে পড়লাম। দেখলাম যে হচ্ছে না, এই অল্প কয়েকটা মাত্র মৌলিক রাশির সাহায্যে এত সংখ্যক লব্ধ রাশি মেপে ফেলা সম্ভব নয়। তখন আমরা আমাদের প্রয়োজনের তাগিদে এই লিস্টটাকে বড় করতে শুরু করলাম। এই লিস্টটা বড় করার আগে যখন দৈর্ঘ্য, ভর, সময় এই 3টে মাত্র মৌলিক রাশি ছিল, তখন দৈর্ঘ্য সেন্টিমিটারে, ভর গ্রামে এবং সময় সেকেন্ডে মাপলে তার নাম দিতাম সিজিএস পদ্ধতি। দৈর্ঘ্য যদি আমি মিটারে, ভর কিলোগ্রামে এবং সময় সেকেন্ডে মাপতাম তার নাম দিতাম এমকেএস পদ্ধতি। এছাড়াও ছিল এফপিএস পদ্ধতি এবং অন্যান্য বিভিন্ন দেশজ পদ্ধতি ছিল। পরবর্তীকালে যখন আমরা অনুভব করলাম যে না, 3টে মাত্র মৌলিক একক দিয়ে চলবে না, আরো কিছু মৌলিক একক বাড়াতে হবে, তখন আরো 4টে মৌলিক একক বাড়ানো হলো। দৈর্ঘ্য, ভর, সময়, এর পাশাপাশি তাপমাত্রা, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ, টোটাল 7টা মৌলিক একক হলো। এবং দুটো কমপ্লিমেন্টারি বা সহযোগী একক হলো রেডিয়ান এবং স্টেরেডিয়ান, কোণ মাপার জন্য। দ্বিমাত্রিক কোণের জন্য রেডিয়ান, ত্রিমাত্রিক কোণের জন্য স্টেরেডিয়ান। এই যে বিরাট বড় একক পদ্ধতি, এর নাম হলো এসআই পদ্ধতি। এখন এসআই পদ্ধতি যখন আমি লিখছি কোন একটা রাশি, ধরো কার্যের একক জুল, এটা আমরা সবাই জানি। কার্যের একক জুল বড় হাতের জে দিয়ে প্রকাশ করা হয়। এটা লব্ধ রাশি, এই হলো লব্ধ একক। এখন এই লব্ধ একক মানে একাধিক মৌলিক এককের উপর নির্ভর করছে, বাট কিভাবে সেটা কি বোঝা যাচ্ছে? জুল বললে বোঝা যাচ্ছে না। তো সেইটা বোঝার জন্য আমরা কি করলাম, সেটা বোঝার জন্য আমরা কার্যটাকে ভেঙে একদম সরল করে লিখবো যে কার্য বলতে কি বোঝায়। কার্য আমরা সবাই জানি, কার্য হচ্ছে বলের অধীনে সরণ, তাহলে বল ইন্টু সরণ দিয়ে কার্য মাপা হয়। সরণের একক দৈর্ঘ্যের একক মানে মৌলিক একক, কিন্তু বল তো দৈর্ঘ্যের একক নয়, বল তো মৌলিক একক নয়। তাহলে বলের জন্য আমরা কি করব? বল মানে আমরা সবাই জানি ভর গুণ ত্বরণ, তাহলে বলের জায়গায় লিখলাম ভর গুণ ত্বরণ, আর সরণ তো আগে থেকে যেমন গুণ ছিল লিখলাম। এবার ভর মৌলিক রাশি, অসুবিধা নেই, কিন্তু ত্বরণ মৌলিক রাশি নয়, তাই ত্বরণকে লিখবো আমি বেগের পরিবর্তন বাই সময়। তো এককের কথা ভাবলে বেগ বাই সময় লিখলেও চলবে। বেগের পরিবর্তন বাই সময়ের চা আসল, সেটা যদি আমি থিওরি অনুযায়ী পড়ি, আর এখানে সরণ যেমন ছিল তেমন থাকছে। তো দেখো, ভর, সময়, সরণ এরা মৌলিক রাশি হলো, বেগ মৌলিক রাশি নয়। তাহলে বেগটিকে যখন এই ভাগ্য লিখবো, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তাহলে উপরে দুটো সরণ আসবে, তাহলে সরণ গুণ সরণ। আর বেগের জায়গায় সরণ বাই সময় লিখলে নিচে দুবার সময় আসবে, সময় গুণ সময়। তাহলে এবার দেখা যাচ্ছে যতগুলো রাশি এখানে লেখা রয়েছে প্রত্যেকটা রাশি হলো মৌলিক রাশি, প্রত্যেকটা রাশির একক হলো মৌলিক একক। এখন বোঝা যাচ্ছে কার্য কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে। এইটাকে সংক্ষেপে ছোট্ট করে সাংকেতিক ভাবে যখন প্রকাশ করব তাকে হলো মাত্রিয় সংকেত। তার জন্য কি করতে হবে না, ভরের জন্য একটা চিহ্ন ঠিক করতে হবে। ভরের জন্য চিহ্ন করা হলো এম, সরণ বা দৈর্ঘ্যের জন্য করা হলো এল, যেহেতু দুবার আছে এল গুণ এল তাহলে এল স্কোয়ার। আর সময়ের জন্য করা হলো টি, তাহলে টি দুবার আছে বলে টি স্কোয়ার, তাহলে কত হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই যে সংকেতটি তৈরি হলো, এই যে সমীকরণটি তৈরি হলো, এই সংকেতটার নাম হলো মাত্রিয় সংকেত। তাহলে মাত্রিয় সংকেত কার হয়? যে কোনো লব্ধ রাশির বা যে কোনো লব্ধ এককের ক্ষেত্রে মাত্রিয় সংকেত হয়। কেন করা হয় না, ওই লব্ধ রাশিটি কোন কোন মৌলিক রাশির উপর কিভাবে নির্ভর করছে সেটা বোঝা যায়। এবং দেখো কিভাবে নির্ভর করছে বোঝার জন্য এই পাওয়ার বা সূচকটাই মূল। আমি বলতে পারি যে কার্য এই রাশিটি ভর, দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভর করে, কিন্তু কিভাবে নির্ভর করে বুঝতে গেলে আমাকে এই মাত্রাটা দেখতে হচ্ছে বা এই যে সূচকটা দেখতে হচ্ছে। সেই জন্য যদি আমাকে প্রশ্ন করা হয় কার্যে সময়ের মাত্রা কত, কার্যে সময়ের মাত্রা -2, কার্যে দৈর্ঘ্যের মাত্রা কত না 2, কার্যে ভরের মাত্রা কত 1,
তাহলে মাত্রা মানে কি? লব্ধ রাশিগুলি কোন কোন মৌলিক রাশির উপর কিভাবে নির্ভরশীল তা বোঝার জন্য মৌলিক রাশিগুলোর জন্য একটা নির্দিষ্ট চিহ্ন তৈরি করার পর যখন লব্ধ রাশিটিকে ওই চিহ্নের উপরে সূচকের সাহায্যে সঠিকভাবে প্রকাশ করা হয়, তখন ওই লব্ধ রাশিতে ওই চিহ্নের সূচকটিকে ওই রাশির মাত্রা বলা হয়। তাহলে আশা করি একটা থিওরিতে ক্লিয়ার করার চেষ্টা করতে পেরেছি যে একক কি, মৌলিক একক লব্ধ একক কি, লব্ধ এককে মৌলিক এককের উপর কিভাবে নির্ভর করে সেটা বোঝার জন্য মাত্রা ব্যবহার করা হয়, সেটা আশা করি বুঝতে পেরেছো। মাত্রীয় সংকেত কি সেটাও বোঝা গেছে। যদি সমস্ত কিছু বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে অতি অবশ্যই ক্লিয়ার এই কমেন্টটি এখানে করো, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করতে পারি কিংবা অন্য কোনো থিওরি নিয়ে আলোচনা করতে পারি। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও।